বিএনপিতে বিভেদ করে ফায়দা নিতে চায় একটি দল, মির্জা ফখরুলের অভিযোগ। বিগত 3 নির্বাচনের মতো ভোট হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ, জামায়াতের হুঁশিয়ারি। ক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি মানার প্রতিশ্রুতি বিএনপি জামায়াতের। সোহরাওয়ার্দীতে নবুয়ত পরিষদের মহাসম্মেলন। ত্রিভুজ প্রেমের জেরে আশরাফুল খুন, বলছে ডিবি পুলিশ। র্যাবের দাবি হানি ট্র্যাপ। চট্টগ্রামে 1200 টাকা পাওনা চাওয়ায় ব্যবসায়ীকে হত্যা। গাজীপুরে নারীর মরদেহ উদ্ধার। দূতাবাস না থাকার পরও মঙ্গোলিয়ায় কর্মী পাঠানোর অনুমোদন। এ পর্যন্ত 157 জন গেলেও তাদের বিষয়ে নেই কোনো তথ্য। মঙ্গোলিয়াতে আমাদের কোনো দূতাবাস নাই। মন্ত্রণালয়কে দেখেছে যে সেই জায়গায় আসলে শ্রমিকদের গিয়ে নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে। এবং মৌলভীবাজারের খাসিয়াপল্লীতে ভয়াবহ ডেঙ্গু সংক্রমণ। হাসপাতালে ভর্তি 3 শতাধিক, 2 জনের মৃত্যু। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন দুপুরে পুরো সংবাদ জুড়ে। সঙ্গে রয়েছি আমি তানজিলা খান মিম এবং আমি উজ্জ্বল হাফিজ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এর মধ্য দিয়ে তারা ফায়দা নিতে চায়। এ ব্যাপারে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। সকালে রাজশাহীর গোদাগাড়ীর ফাজিলপুরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারতের পর নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় মির্জা ফখরুল বলেন, একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, যাদের দিয়ে দেশের পরিবর্তন ও রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়। পরে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে আবারও কথা বলেন মির্জা ফখরুল। আমার দেশের স্বার্থ আমাকে দিতে হবে, প্রত্যেকটা দেশ তার স্বার্থ দেখবে। এখানে আমাদের দায়িত্ব হবে যে সরকারি আসুক, জনগণের সঙ্গে নিয়ে তারা তাদের সেই দাবিগুলোকে দেশের ক্ষেত্রে আদায় করবে। পদ্মা নদীর পানি ন্যায্যতার ভিত্তিতে বন্টনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, জানাবেন এই সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? উজ্জ্বল, চাঁপাইনবাবগঞ্জ বিএনপির পক্ষ থেকে গেল 1 সপ্তাহ আরও বেশি সময় ধরে কিন্তু আসলে পদ্মা বাঁচাও এবং নদীর পানির হিস্যা আদায়ের জন্য তারা কর্মসূচি চালাচ্ছে এবং বিভিন্ন উপজেলায় কিন্তু ইতিমধ্যে 5টি উপজেলাতে তারা কিন্তু এই সমাবেশ করেছে, যেটি কিনা আজকে এসে গণসমাবেশে রূপ নিয়েছে। এবং চাঁপাইনবাবগঞ্জ সরকারি যে কলেজ, সেই কলেজ মাঠে কিন্তু এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই তিনি চাঁপাইনবাবগঞ্জে এসেছেন। তিনি ঠিক দুপুর 3টার দিকে এই সমাবেশ স্থলে আসবেন বলে আমরা এখন পর্যন্ত জানি। এবং সেই নেতাকে পেয়ে কিন্তু আসলে বিএনপির যে তৃণমূলের নেতাকর্মীরা তারা উচ্ছ্বসিত এবং বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে এখান থেকে নওগাঁ কাছে এবং নওগাঁ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর যে তৃণমূলের নেতাকর্মীরা আছে তারা কিন্তু এখানে এসেছেন এবং এই নেতাকর্মীরা এখানে এসে তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। তারা তাদের নানা ধরনের দাবি দেওয়া কিন্তু আসলে এখান থেকে বলছেন এবং আগামী নির্বাচনে জয়ী হতে পারলে বিএনপি আসলে এই যে পদ্মার যে পানি এবং এই পানির সংকটের কারণে যে স্থানীয় কৃষক সহ এই অঞ্চলের নানা ক্ষয়ক্ষতির কথাও কিন্তু তারা এখানে তুলে ধরছেন এবং দাবি করছেন যে আগামী নির্বাচনে বিএনপি যদি আসে তাহলে বিএনপির নেতাদের কাছ থেকে তারা এটাই প্রত্যাশা করেন যে সেটি ভারতের সাথে আসলে এই পানির ন্যায্য হিস্যা আদায় করতে সক্ষম হবে। অন্যদিকে আমরা যেটি দেখেছি সকাল থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু রাজশাহী থেকে রওনা হয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় তিনি সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক তার কবর জিয়ারত করেছেন এবং সেখানে বলেছেন যে কেউ আসলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভেদ তৈরি করতে চায়, যেটি আসলে কেন্দ্রের নেতারা আসলে সবই বোঝেন
এবং জানেন এবং সে বিষয়ে তারা সজাগ রয়েছেন। অন্যদিকে তিনি চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর যে ড্যাম তৈরি হয়েছে সেই ড্যাম পরিদর্শন করেছেন এবং বলেছেন যে আগামীতে আসলে ভারতের যে দাদাগিরি সেটি আসলে তারা সহ্য করবেন না। যদিও মুক্তিযুদ্ধে আসলে ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছে, সেক্ষেত্রে ভারতের অনেক কিছু আসলে বাংলাদেশের ক্ষেত্রে আসলে করার কথা ছিল কিন্তু সেটি করেনি, এইরকম অভিযোগ এখানে তিনি বলেছেন। এবং একই সাথে তিনি বলেছেন যে তারা নির্বাচিত হয়ে আসতে পারলে দেশের যে নদীগুলো রয়েছে যার ন্যায্য হিস্যার পানির হিস্যার দাবি করেন আসলে নেতাকর্মী এবং সাধারণ জনগণ, সেটি তারা আদায় করবেন এবং ভারতের যে দাদাগিরি সেটি আসলে বেশি সহ্য করা হবে না। তো উজ্জ্বল, এই গণসমাবেশকে ঘিরে আমরা দেখছি নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং তারা কিন্তু ভিড় করছেন এবং দলে দলে এখানে সমাবেশ স্থলে আসছেন। ঠিক ৩টার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সমাবেশ স্থলে উপস্থিত হবেন বলে আমরা এখন পর্যন্ত খবর জানি। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে সর্বশেষ খবর চাঁপাইনবাবগঞ্জ থেকে। চাঁপাইনবাবগঞ্জে চলছে বিএনপির গণসমাবেশ, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন রাকিবুল হাসান। এবারের নির্বাচন 14, 18, 24-এর মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলে হুঁশিয়ারি করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে খুলনা নগরীর 0 পয়েন্টে পথসভায় তিনি একথা বলেন। এ সময় নিরপেক্ষ থেকে নির্বাচন স্বচ্ছ করতে ইসির প্রতি আহ্বান জানান তিনি। পরে খুলনা 5 আসনে জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়। এটি ডুমুরিয়া, খর্নিয়া, চুকনগর, 18 মাইল হয়ে ফুলতলা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে শিরোমণি শহীদ মিনার চত্বরে পথসভায় যোগ দেয়। সভায় আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান মিয়া গোলাম পরোয়ার। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন, ভোটারদের জন্য ভয়ভীতি, কালো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করা না হয়। প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে। কোরআন সুন্নাহর বাইরে কেউ কিছু বললে বিএনপি সমর্থন করবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কাদিয়ানীদের নিষিদ্ধে খতমে নবুয়তের দাবি মানা হবে। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার এক দফা দাবিতে সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন। দেশের বিভিন্ন জেলা থেকে মাদ্রাসার ছাত্র, শিক্ষক, ওস্তাদ, মুসল্লিরা অংশ নেন। এখানে যোগ দেন দেশি বিদেশি ওলামায়ে কেরাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সম্মেলনে বক্তারা বলেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে শেষ নবী দাবি করেছেন, যা ইসলাম ও আল কোরআনের পরিপন্থী। বলেন, অন্য সম্প্রদায়ের মানুষ যেভাবে দেশে বসবাস করেন সেইভাবেই কাদিয়ানীরাও বাংলাদেশে থাকবে, তবে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা দিতে হবে। সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম বলেন, তাদের দল ক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বহু হাদিসে বলেছেন তিনি সর্বশেষ নবী, এর পরে আর কোন নবী আসবে না। সুতরাং এর বাইরে যারা চিন্তা করে তারা কেউই মুসলমান হতে পারে না, সবাই অমুসলিম। আমরা যদি এই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমি আখেরি নবী, আমার পরে কোন রাসূল আসবে না, কোন নবী আসবে না। যদি কেউ এর পরে কেউ দাবি করে থাকেন, নিজেকে নবী ঘোষণা করে থাকেন, তাহলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর মধ্যে নাই। আমরা এই কম হিসাবে, মুসলমান হিসাবে পৃথিবীতে বিভক্তির কারণে আজকে প্যালেস্টাইন আমাদেরকে হত্যা করছে, গাজাতে নির্মম হত্যাযজ্ঞ চলছে, সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের রোহিঙ্গা ভাইদেরকে হত্যাযজ্ঞে শিকার হতে হচ্ছে শুধু আমাদের দুর্বলতার কারণে। 10 লাখ টাকা হাতিয়ে নিতেই হানি ট্র্যাপে ব্যবসায়ী বন্ধু আশরাফুলকে হত্যা করেছে জরিজুল ইসলাম। তার প্রেমিকা শামিমাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে এমন দাবি করেছে র্যাব। আর গোয়েন্দা পুলিশ বলছে, সম্পর্কের জটিলতা ও পরকীয়ার জেরেই খুন হন আশরাফুল। আরো জানাচ্ছেন আরিফ হোসেন।
প্রবাস ফেরত বন্ধু জরেজুলকে পরকীয়া থেকে ফেরাতে গিয়ে কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল জড়িয়ে পড়েন একই নারীর সঙ্গে পরকীয়ায়। কুমিল্লার শামীমার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় মালয়েশিয়া প্রবাসী জরেজুলের। মাসখানেক আগে দেশে ফেরেন জরেজুল। এরপর জরেজুলের স্ত্রী স্বামীর পরকীয়া টের পেয়ে আশরাফুলের কাছে সাহায্য চান। আশরাফুল ফোনে ওই নারীর সঙ্গে কথা বলতে বলতে নিজেই প্রেমে পড়েন। পরে আশরাফুল আর শামীমা মিলে ঠিক করেন 14 লাখ টাকা দিয়ে জরেজুলকে জাপানে পাঠিয়ে দেবেন। সেই অনুযায়ী দুই বন্ধুকে ঢাকায় ডাকে বাসায় নেয়। একটা ত্রিভুজ প্রেমের কাহিনী আসলে হত্যাকাণ্ডটা ঘটেছে এই প্রেম ঘটিত সংকটে। এখানে জরেজুল ইসলাম নামে যে প্রধান আসামি, উনি মালয়েশিয়া প্রবাসী। উনি মালয়েশিয়া থাকে। মালয়েশিয়া থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি অ্যাপসের মাধ্যমে প্রায় 3 বছর সামথিং আগে এই কুমিল্লার একজন শামীমা আক্তার কোহিনুর নামে এক মহিলার সঙ্গে তার পরিচয় হয়। তার বন্ধু শহীদুল তার উপর আসক্ত হয়ে গেছে, তার প্রতি আসক্ত হয়ে গেছে। তখন এ একটু অভিমানে চলে গেছে বলছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দানের পাশে 2টি ড্রামে 26 টুকরো মরদেহের পেছনের কারণ উদ্ঘাটন করতে গিয়ে ডিবি বলেন, জরেজুল আর শামীমা মিলে মালটার সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। ধস্তাধস্তির এক পর্যায়ে হাতুড়ি দিয়ে আর মুখে টেপ মুড়িয়ে আশরাফুলকে হত্যা করে। পরে চাপাতি আর ড্রাম কিনে এনে লাশ সরিয়ে ফেলার ষড়যন্ত্র করে। আলামতগুলো কাপড়গুলো পাওয়া গেছে মেয়ের বাড়িতে, চাপাতা হাতুড়িটা যে বাসায় সে বাসায় পাওয়া গেছে, চাপাতি সে বাসায়, আর চাপাতিটা ওরা যাওয়ার সময় সায়দাবাদে রেখে গেছিল। এটা জরেজুলের দেখানো মতো আমরা উদ্ধার করেছি। এদিকে আশরাফুল হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করে র্যাবও। র্যাব বলছে 10 লক্ষ টাকা হানি ট্র্যাপ করে নেয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে আশরাফুলকে হত্যা করে তার বন্ধু। কিন্তু রাজধানীর শনির আখড়ায় অজ্ঞান করে আশরাফুলের অশ্লীল ভিডিও ধারণ করলেও কেন ব্ল্যাকমেইলের চেষ্টা করেননি জরেজ? সে প্রশ্নের উত্তর নেই র্যাবের কাছে। তবে শামীমার দেয়া তথ্যে উঠে আসে হত্যার ঘটনার বর্ণনা। শামীমাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছি এবং শামীমা আমাদের যে উত্তর দিয়েছে তাতে তার ভাষ্য মতে তাকে মূলত যে কথাটা বলেছে জরেজ, যে 3 লক্ষ টাকা সে পাবে এবং জরেজ এই ব্ল্যাকমেইলের মাধ্যমে 7 লক্ষ টাকা পাবে এবং পরবর্তীতে এই টাকা দিয়ে সে মালয়েশিয়ায় গমন করবেন। এবং আমরা এটাও দেখতে পাই যে জরেজের মোবাইল বিশ্লেষণ করে যে সে অলরেডি মালয়েশিয়া যাওয়ার জন্য সে পাসপোর্ট সংগ্রহ করার জন্য সে অলরেডি তার পাসপোর্ট অফিসও তার প্রস্তুত রয়েছে পাসপোর্ট। এই ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে আশরাফুলের পরিবার। আরিফ হোসেন, এখন, ঢাকা। গাজীপুর মহানগরীর কোনাবাড়ির একটি ফ্ল্যাট থেকে রহিমা নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মুমূর্ষু অবস্থায় নিহতের স্বামীকেও উদ্ধার করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই দম্পতির 16 বছর বয়সী মেয়েকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ইফতেখার রাহানের তথ্য ছবিতে প্রতিবেদন। শনিবার সকাল 7টা গাজীপুর মহানগরীর কোনাবাড়ির একটি 5তলা ভবনের ফ্ল্যাটে এক দম্পতির রক্তাক্ত দেহ দেখতে পান প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ এসে দুজনকেই গলাকাটা অবস্থায় উদ্ধার করে। ঘটনাস্থলেই মারা যান স্ত্রী রহিমা, আর গুরুতর আহত অবস্থায় স্বামী ইমরানকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হত্যার কারণ ও রহস্য উদ্ঘাটনে ঘটনাস্থলে উপস্থিত হয় ক্রাইম সিন ইউনিট সহ পুলিশের বিশেষায়িত টিম। এ সময় পাশের ঘর থেকেই উদ্ধার করা হয় নিহত নারীর প্রথম সংসারের 16 বছরের মেয়েকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণী জানান 3 বন্ধু বান্ধবী সহ 4 জন মিলে এই ফ্ল্যাটেই থাকতেন। শুক্রবার রাতেও 4 জনই ছিলেন এই বাড়িতে। তবে পুলিশ পৌঁছানোর আগেই পালিয়ে যায় তার অন্য 3 বন্ধু। যদিও হত্যার জন্য তিনি নিজের সৎ বাবাকে দায়ী করেন। মনে হয়েছে যে একজন ইমরান, যার গলা কাটা, সে হাত পা নাড়ছে। তখন আমরা যত দ্রুত সম্ভব তাজউদ্দিন মেডিকেলে পাঠাই। যেই মহিলা মারা গিয়েছে তার মেয়ে এবং টিকটক করতো আরও 3 জন, মোট 4 জন। অন্য যে 3 জন ছেলে মেয়ে যারা টিকটক করতো তাদেরকে আমরা ঘটনাস্থলে এসে পাইনি। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, ছুরি পাওয়া গিয়েছে একের অধিক, 4টি সম্ভবত। এই ঘটনায় ওই তরুণীকে পুলিশ হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাটিকে ঘিরে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। মায়ের বেশি গেছে সিরাজগঞ্জের মেয়ে, স্বামী স্ত্রী বাসায় ভাড়া থাকতো। পরে শূন্য আসে, পরে তো লাশই দিলাম, আর কিছুই দিলাম না। মহিলা মারা গেছে, জবাই করছে, আর তার স্বামী মেডিকেলে। ওই দম্পতি চলতি মাসেই ভাড়া নিয়ে ওঠেন কোনাবাড়ির ফ্ল্যাটটিতে।
স্বামী ইমরান পেশায় কসাই আর স্ত্রী রহিমা ছিলেন গৃহিণী। এখন গাজীপুর। চট্টগ্রামের এনায়েত বাজারে পাওনা টাকা চাইতে গিয়ে মোবাইল সার্ভিসিং ব্যবসায়ী খুন হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত সানি ও তার সহযোগীরা ধরা পড়েছে। শুক্রবার রাতে চট্টগ্রামের চন্দন শাহের মামা বাড়ি থেকে সানিকে গ্রেপ্তার করে র্যাব। উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত ছুরি। মূলত 1200 টাকার পাওনা চাইতে গিয়েই খুন হন ব্যবসায়ী আকাশ ঘোষ, দাবি র্যাবের। ফয়সাল করিমের প্রতিবেদন। গভীর রাতে পাওনা টাকা চাইতে গিয়ে মর্মান্তিকভাবে খুন হন মোবাইল সার্ভিসিং ব্যবসায়ী আকাশ ঘোষ। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরের এনায়েত বাজারে তাকে ছুরিকাঘাতে হত্যার সিসিটিভি ফুটেজ উদ্বেগ ছড়ায় জনমনে। এ হত্যায় সহযোগিতার অভিযোগে প্রথমে শাকিল আলম নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে শুক্রবার রাতে চট্টগ্রামের চন্দনাইশের মামাবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত মোহাম্মদ সানিকে। এ সময় উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত ছুরি। এছাড়া রেয়াজউদ্দিন বাজারে ধরা পড়ে সানির আরেক সহযোগী মোহাম্মদ ইউসুফ। হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত মোহাম্মদ সানিকে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানাধীন রওশনহাট এলাকা হতে এবং তার ভাই মোহাম্মদ ইউসুফকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজার এলাকার চৈতন্য গলি হতে এবং শাকিল আলম ফয়সালকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজার হতে সফল অভিযান পরিচালনার মাধ্যমে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। সংবাদ সম্মেলনে র্যাব জানায় অভিযুক্ত সানি 1 মাস আগে আকাশ ঘোষের মোবাইল সার্ভিসিং এর দোকানে একটি মোবাইলের ডিসপ্লে পরিবর্তন করে 300 টাকা দিয়ে 1200 টাকা বকেয়া রাখে। বাকি টাকা না দিয়ে দীর্ঘদিন ধরে নানা বাহানা দেয় সানি। পরে গত বৃহস্পতিবার রাতে টাকা দেওয়ার কথা বলে আকাশকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে তারা। আকাশ ঘোষ তার পাওনা টাকা আদায়ের লক্ষ্যে মোহাম্মদ সানির সাথে সাক্ষাৎ করতে যান। মোহাম্মদ সানি এবং তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম আকাশ ঘোষকে রক্তাক্তভাবে জখম করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উদ্ধারকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামিদেরকে আমরা পরবর্তীতে সুষ্ঠু তদন্ত ও বিচার কার্যের স্বার্থে কোতোয়ালি থানায় হস্তান্তর করব। অভিযুক্তদের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ আছে, তবে হত্যার ঘটনায় মাদকের কোনো সংশ্লিষ্টতা নেই দাবি র্যাবের। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। মৌলভীবাজারে ভারতীয় সীমান্তবর্তী কুলাউড়া ও বড়লেখার খাসিয়াপল্লীতে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। আক্রান্তদের বেশিরভাগ শিশু ও বয়স্ক। সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে অন্তত 300 জন। চিকিৎসা সেবায় হিমশিম অবস্থা নার্স ও চিকিৎসকদের। এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে 2 জন। MA হামিদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। সরকারি ও বেসরকারি মিলিয়ে গত 1 সপ্তাহে কুলাউড়া ও বড়লেখার সীমান্তবর্তী খাসিয়া পানপুঞ্জিগুলোতে হঠাৎ বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। স্থানীয় সরকারি বেসরকারি চিকিৎসা কেন্দ্রগুলোতে রোগীদের ভিড়। সাম্প্রতিক সময়ে আক্রান্তের হার 1000 ছাড়িয়েছে। কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাজার খ্রিস্টান মিশনারি সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন অন্তত 300 জন। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি কুলাউড়া উপজেলার খাসিয়া জনগোষ্ঠী সহ পানজুমের বাঙালি কৃষি শ্রমিকরাও। পুঞ্জির মাঝে প্রায় আমরা 10-12 জন এরকম রোগী। ডেঙ্গুটা খুব ক্ষুদ্র আকারে প্রথমে দেখা দিলেও পরবর্তীতে অনেক বৃহৎ আকার ধারণ করেছে। এখন প্রায় এখানে অনেকগুলো পুঞ্জি আছে, সব পুঞ্জিগুলোতেই তো ডেঙ্গু ধরা পড়তেছে। 100+ মতন আক্রান্ত হয়েছে পুঞ্জিগুলোতে। সবাই বিভিন্ন উপজেলায় যাচ্ছে। প্রায় 200 রোগী চিকিৎসা সেবা নিয়েছে। ইতিমধ্যে এখান থেকে প্রায় 180+ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে চলেছে এবং আমাদের টোটাল প্রাদুর্ভাবটা বেশি দেখা দিয়েছে পুঞ্জিগুলোতে। খাসিয়া পুঞ্জিতে কাজ করতে গিয়ে বস্তির অনেক বাঙালিও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হচ্ছে বিভিন্ন হাসপাতালে। 15টার মতো ভর্তি হয়েছে, আর বেশিরভাগই পানপুঞ্জি পাহাড়িয়া এলাকার রোগীগুলো। আর রেফার্ড 3-4টা মনে হয়েছে রেফার্ড, আর এখন বর্তমানে 6টা রোগী আছে ভর্তি। আমার কাছে মনে হচ্ছে যে ওইদিকে একটু মহামারীর দিকে এটা যাচ্ছে আর কি। আর পুঞ্জিগুলো খুবই রিমোট এরিয়াতে, যেহেতু খুবই পাহাড়ি অঞ্চলে এরা আছে, ওরা আসতে পারতেছে না এবং সরকারের উচিত ওইদিকে একটু নির্দেশনা অথবা সচেতনতা যাতে বৃদ্ধি করা যায়।
এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। একের পর এক নতুন করে আক্রান্ত হওয়ায় খাসিয়া পানপুঞ্জিগুলোতে আতঙ্ক বিরাজ করছে। জেলায় ডেঙ্গু আক্রান্ত ও স্বাস্থ্যসেবার বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে তেমন কোনো তথ্য দিতে পারেনি জেলার সিভিল সার্জন। এখন মৌলভীবাজার। বাংলাদেশি শ্রমিকদের সহযোগিতায় মঙ্গোলিয়ায় নেই কোনো কনসুলার সেবা কেন্দ্র। এছাড়া মানব পাচার ঝুঁকির তালিকায় আছে দেশটির নাম। রয়েছে শীতকালে তাপমাত্রা -40°C নিচে নেমে যাবার মতো বিরূপ আবহাওয়া। নানামুখী সংকট সত্ত্বেও মঙ্গোলিয়ায় শ্রমিক পাঠানোর সরকারি সিদ্ধান্তের সমালোচনায় করেছেন অভিবাসন বিশেষজ্ঞরা। বলছেন, পরিকল্পনা ছাড়া কর্মী পাঠালে তৈরি হতে পারে নিরাপত্তা ঝুঁকি। আরও জানাবেন কামরুল হাসান জনি। সেপ্টেম্বরে 7টি খাতে মঙ্গোলিয়ায় কর্মী পাঠানোর অনুমোদন দেয় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। বহির্গমনের ছাড়পত্র পায় মেসার্স স্টার্লিং ইন্টারন্যাশনাল লিমিটেড নামের ঢাকার একটি রিক্রুটিং এজেন্সি। 18 থেকে 40 বছর বয়সী বাংলাদেশি কর্মীদের অভিবাসন ব্যয় ধরা হয় প্রায় 24 কোটি টাকা। নিয়োগদাতা হিসেবে দেখানো হয় মঙ্গোলিয়ার এলবি প্লাটিনাম লাইন নামের একটি প্রতিষ্ঠানকে। মঙ্গোলিয়ায় 290 জন পুরুষকর্মী পাঠাতে অনুমতি দিয়েছে বিএমইটি। দেশটির এলবি প্লাটিনাম লাইন নামে একটি প্রতিষ্ঠানকে এই অনুমতি দেয়া হলেও বাস্তবে তাদের প্রাতিষ্ঠানিক কোনো প্রতিষ্ঠান নেই। যদিও ইতোমধ্যে তাদের ফেসবুক পেজ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কথা হচ্ছে, এই বিজ্ঞপ্তি দেখে যারা সে দেশে যাবেন তাদের সুরক্ষা কিংবা নিরাপত্তার দায়িত্ব নেবে কারা? বহির্গমন অনুমোদন পত্রে উল্লেখ করা হয়, কর্মীরা মঙ্গোলিয়ায় পৌঁছার পর মন্ত্রণালয়কে প্রতিবেদন দাখিল করবে বাংলাদেশ দূতাবাস রিয়াদ। এছাড়া ফ্লাইট শিডিউল ও কর্মীর তালিকা মঙ্গোলিয়ার বাংলাদেশ দূতাবাসে দাখিল করতেও বলা হয় সেখানে। অথচ দেশটিতে বাংলাদেশ দূতাবাসই নেই। সৌদি আরবের রিয়াদের সঙ্গেও নেই এর কোনো সম্পর্ক। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ টিআইপি প্রতিবেদনে মঙ্গোলিয়াকে রাখা হয়েছে মানব পাচার ঝুঁকির দ্বিতীয় স্তরে। একদিকে তাপমাত্রা, অন্যদিকে শ্রমিকদের নিরাপত্তার ইস্যু। কর্মী পাঠানোর সক্ষমতা যাচাইয়ে রাজধানীর পুরানা পল্টনের প্রীতম জামান টাওয়ারে গিয়ে ওই রিক্রুটিং এজেন্সির কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া গেল না। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সামিন খানের সঙ্গে ফোনে যোগাযোগ হলে তিনি নতুন ঠিকানা জানাবেন বলে ফোন কেটে দেন। হোয়াটসঅ্যাপে জানান তিনি ঢাকার বাইরে। আমাদের গন্তব্য এবার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কার্যালয়ে। প্রথমে গিয়ে সেখানে অনুমোদন দেয়া কর্মকর্তা পরিচালক তানজিলুর রহমানকে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ হলে অপেক্ষা করতে বলেন তিনি। 1.5 ঘন্টা পর ফিরে এলেও ক্যামেরায় কথা বলতে রাজি হননি এই কর্মকর্তা। ঝুঁকিপূর্ণ দেশে কর্মী পাঠাতে অনুমতি দেওয়ার আগে যাচাই বাছাই হয়েছে কিনা জানতে চাইলেও এড়িয়ে যান তিনি। আপনার একটা সিগনেচার একটা বিষয় অনুমোদন হয়েছে আর কি, তো আমার সিগনেচারে অনেক কিছু অনুমোদন। আপনি যা খুঁজে পাইছেন, আপনি আপনার একটা তদন্ত আপনি খুঁজে পেয়েছেন না মাঠ পর্যায়ে, যে আপনি ঠিক অ্যাজ ইউজুয়াল ওইভাবে প্রচার করে দেন। বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আব্দুল হাই ও উপপরিচালক জোহরা মনসুরের সাথেও কথা বলার চেষ্টা করা হয়। কথা বলতে ইচ্ছুক না, আমি কি বলবো, ডি স্যার এখানে পাঠা দেন, ডি স্যার না, এটা আপাতত তারাও ক্যামেরায় কেউ কথা বলতে রাজি হননি। তবে মঙ্গোলিয়ার শ্রমিকরা চীন দূতাবাসের সহযোগিতা নিতে পারবেন বলে জানানো হয়। মঙ্গোলিয়াররা থাইল্যান্ড থেকে নেবে, মঙ্গোলিয়াররা চীন থেকে নেবে। চীন আর মঙ্গোলিয়া কি কাছাকাছি নাকি? মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর থেকে 2 ঘন্টা 15 মিনিটে আকাশ পথে বেইজিং যাওয়ার সুযোগ আছে। নিতে হবে চীনের ভিসা। অন্যদিকে সড়ক পথে রাশিয়ার মস্কো বাংলাদেশ দূতাবাসেও যাওয়া যায়, তবে দূরত্ব 6000 কিলোমিটারের বেশি। এই দূরত্ব ও ব্যয়বহুল পথ পাড়ি দিয়ে কিভাবে কনসুলার সেবা নেবেন বাংলাদেশিরা জানতে চাওয়া হয় বেইজিং দূতাবাসের কাছে। ওনাদের দূতাবাসে আসতে যেহেতু পাসপোর্ট রিলেটেড হলে আপনার এটা যেহেতু আইরিশ বা এগুলো যেটা দিতে হয় ফিঙ্গারপ্রিন্ট, এগুলো তো সশরীরে এসে দিতে হয়, যার কারণে ওদের আসতে হবে আর কি বেইজিং এ। সড়ক পথে এটা তো সাধারণত ফ্লাইটেই আসা হয়। অনুমোদনের পর থেকে
নভেম্বর পর্যন্ত 157 জন বাংলাদেশি গেছেন মঙ্গোলিয়ায়। তবে তাদের বর্তমান অবস্থা নিয়ে রিয়াদ, বেইজিং বা হংকং কোনো দূতাবাসের কাছেই তথ্য নেই। যেখানে দূতাবাস নেই সে দেশে কর্মী পাঠানোর অনুমোদন নিয়েও প্রশ্ন তুলেছেন অভিবাসন সংশ্লিষ্টরা। সমস্যা হলে দায় নিতে হবে কর্তৃপক্ষকে। তো যেখানে আমাদের মিশন নাই সেখানে অ্যাটেস্টেশনটা কিভাবে হবে? অর্থাৎ আমি নিশ্চিত হতে চাইবো যে এই চাহিদাটা কেউ নিয়ে এসেছে, একজন ব্যবসায়ী বা একটা প্রতিষ্ঠান, সেখানে আসলেই সেই কাজটা আছে এবং সেই যেখানে তাদের কর্মক্ষেত্র সেখানে আসলেই সেই কর্মক্ষেত্রটা আছে। যে মঙ্গোলিয়াতে আমাদের কোনো দূতাবাস নাই, আমাদের কনসুলেট নাই, সেখানে কেন এত শ্রমিক পাঠানোর উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র? কারণ আমরা কি আমাদের মন্ত্রণালয় কি দেখেছি যে সেই জায়গায় আসলে শ্রমিকদের গিয়ে নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে? প্রবাসীদের দিক থেকে প্রতিনিয়ত যেখানে অনিরাপত্তার অভিযোগ আসছে সেখানে যাচাই বাছাই ছাড়াই নতুন জায়গায় কর্মী নিয়োগের অনুমোদন, গন্তব্য দেশে সঠিক কর্মসংস্থানের যেমন ঝুঁকি রয়েছে, তেমনি মানব পাচারকারী চক্রের হাতে পড়ার আশঙ্কাও বেশি। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। ত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনে গুরুত্ব পাওয়ার কথা ছিল আদিবাসীদের অধিকারের বিষয়টি। যদিও আলোচনায় আদিবাসী বিষয়টি অধিভুক্ত করাও হয়নি, উল্টো মূল ভেন্যুতে তাদের ঢুকতে না দেয়া হামলাসহ বেশ কিছু নেতিবাচক আচরণ করছে জাতিসংঘ ব্রাজিলের আইন শৃঙ্খলা বাহিনী। আদিবাসীরা বলছেন পরিবেশ রক্ষার চেয়ে পরিবেশ কর্মীদের ঠেকানোর দিকে বেশি মনোযোগী জলবায়ু সম্মেলন। ব্রাজিলের বেলেম থেকে আরও জানাচ্ছেন মাহমুদ রাকিব। উচ্চ তাপমাত্রার দেশ ব্রাজিলের বেলেম শহরে তখন তাপমাত্রা প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস। মাথার উপরে সূর্যের চোখ রাঙানি। এর মধ্যেই রোদে পুড়ে বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রধান ফটকের সামনে নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে ঐতিহাসিক পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ল্যাটিন আমেরিকার আদিবাসীরা। জলবায়ু সম্মেলনে আসা বিভিন্ন দেশের পরিবেশ কর্মীরা সম্মেলন স্থলে প্রবেশের সময় ঢু মারছেন ভিন্ন ধর্মী পণ্যের দিকে। মূলত পরিবেশ বিপর্যয়ের কারণেই আদিবাসীদের আবাসস্থল গত কয়েক দশক ধরে হুমকির মুখে। অ্যামাজন রক্ষার দাবিতে বেলেম শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া গুয়াজারা নদীতে পিপলস সামিট নৌযাত্রা করে পরিবেশ কর্মীরা, যেখানে প্রায় 5 শতাধিক নৌযানে চড়ে প্রায় 200 দেশের 15,000 পরিবেশ কর্মী নদীতে ভেসে ভেসে জলবায়ু পরিবর্তন রোধে প্রতিবাদ করে। পরিবেশ রক্ষায় উন্নত বিশ্ব টেকসই উদ্যোগ না নেয় তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সেখানে। আর সম্মেলনের পঞ্চম দিন বেলেমের স্থানীয় আদিবাসীরা কপের মূল গেট আটকে প্রায় ঘন্টা খানেক প্রতিবাদ করে। এতে ডেলিগেটরা ভেতরে প্রবেশ করতে বাধার মুখে পড়ে। পরে স্থানীয় সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। I don't see any developments in the communities, indigenous territories, in my communities. But in the world, the indigenous territories have been affected a lot. What are the negotiations that the UN or the COP have been having with the indigenous people? কপ সম্মেলনের গেটে আদিবাসীদের উপর হামলাকে জলবায়ু সম্মেলনের কালো অধ্যায় দাবি করে তারা জাতিসংঘের কাছে এর বিচার দাবি করেন। No queremos las empresas mineras, petroleras, madereros, porque ellos contaminan nuestro territorio. Hay conflictos internos. জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন পরিবেশ কর্মীদের বিক্ষোভে এমন হামলা জাতিসংঘের কার্যকারিতা নিয়েই প্রশ্ন ওঠে। যারা মার্জিনালাইজ, যারা রাষ্ট্রসমূহের কাছে নিগৃহীত, যারা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত, তারা তাদের ক্ষতির বিষয় তুলে ধরবে। সম্মেলনের প্রথম সপ্তাহে বিভিন্ন দর কষাকষি শেষে দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে বাস্তবায়ন প্রক্রিয়া। ধারণা করা হচ্ছে দ্বিতীয় সপ্তাহ থেকে স্থানীয় আদিবাসীরা অধিকার আদায়ে আরও সোচ্চার হবে। কথা ছিল 30তম জলবায়ু সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে আদিবাসীরা, যেখানে এই আদিবাসীদের জীবনযাপন নিশ্চিত করার বিষয়টি আলোচনায় সবচেয়ে অগ্রাধিকার পাবে। কিন্তু এই সম্মেলন চলাকালীন এসব আদিবাসীদেরকে সম্মেলন স্থলের ভিতরে প্রবেশ করতেই দেওয়া হয়নি। এবার
তাই এর প্রতিবাদ হিসেবে সম্মেলন চলাকালে এখনও ঠিক সম্মেলন স্থলের সামনেই আদিবাসীরা তাদের ঐতিহ্যবাহী পণ্য সামগ্রী বেচা কিনা করে তার প্রতিবাদ এখনও অব্যাহত রেখেছে। মাহমুদ রাকিব, এখন বেলেম, ব্রাজিল। দিল্লির লালকেল্লা বিস্ফোরণের পর সন্দেহভাজন চিকিৎসকের বাড়ি থেকে জব্দ বিস্ফোরকই এবার বিস্ফোরিত হলো ভারতের জম্মু কাশ্মীরের শ্রীনগরের একটি পুলিশ স্টেশনে। এই ঘটনায় এখন পর্যন্ত 9 জনের প্রাণহানি হয়েছে, আহত অন্তত 29, যাদের অধিকাংশই পুলিশ কর্মকর্তা ও ফরেনসিক দলের সদস্য। পুলিশের ধারণা, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসগুলো ঠিক মতো জোড়া লাগানো ছিল না, আর সেখান থেকেই এমন দুর্ঘটনা। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। দিল্লির লালকেল্লায় ভয়াবহ গাড়ি বিস্ফোরণের 3 দিনের মাথায় আবারও বিস্ফোরণের কবলে ভারত। জম্মু কাশ্মীরের শ্রীনগরের যে পুলিশ স্টেশন থেকে দিল্লির লালকেল্লার বিস্ফোরণের ঘটনার প্রথম সূত্র মিলেছিল, এবার দুর্ঘটনার কবলে সেই নৌগাম স্টেশন। আর বিস্ফোরণটি ঘটেছেও হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ থেকে জব্দ করা বিস্ফোরক পরীক্ষা নিরীক্ষার সময়। সম্প্রতি জম্মু কাশ্মীরে সন্ত্রাসী সংগঠন জৈশ-ই মোহাম্মদের কিছু পোস্টার খুঁজে পায় পুলিশ। এর জেরে অক্টোবরে ভারতের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয় অ্যামোনিয়াম নাইট্রেটের মতো মারাত্মক বিস্ফোরক। আটক করা হয় বেশ কয়েকজন চিকিৎসককে, যারা হোয়াইট কলার টেরর ইকোসিস্টেমের মধ্যে থেকে বড় ধরনের সন্ত্রাসী হামলার প্রস্তুতি নিচ্ছিল বলে ধারণা করে পুলিশ। তাদের দাবি, অক্টোবরে আটককৃত অনন্তনাগের সরকারি মেডিকেল কলেজের কর্মকর্তা ডাক্তার আদিল আহমেদ দিল্লির লালকেল্লা বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্ত্রাসী নেটওয়ার্কের একজন সক্রিয় সদস্য। আদিলকে আটকের পর হরিয়ানার ফরিদাবাদে আল ফালা মেডিকেল কলেজের আরেক চিকিৎসক মুজাম্মিল শাকিলকে হেফাজতে নেয় পুলিশ। শাকিলের বাড়ি থেকে প্রায় 3 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করার কথা জানায় জম্মু কাশ্মীর ও হরিয়ানা পুলিশের যৌথ দল। এরপর লালকেল্লা বিস্ফোরণের জেরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে চলে যায় ভারত। শুরু হয় তদন্ত। জব্দ করা বিস্ফোরক আর আটককৃত ওই চিকিৎসকদের সঙ্গে লালকেল্লা বিস্ফোরণের সরাসরি যোগসূত্র পান তদন্তকারী কর্মকর্তারা। ঘটনাচক্রে গেল শুক্রবার রাতে ফরিদাবাদ থেকে উদ্ধার করা ওই বিস্ফোরক পদার্থের পরীক্ষা নিরীক্ষা শুরু হয় নৌগাম পুলিশ স্টেশনে। আর দুর্ঘটনাবশত সেখানেই ঘটে আরেক বিস্ফোরণ। धमाका हुआ, हम लोग पहले डर गए। 15-20 मिनट तो समझने में लगे ये है क्या, एयर बर्स्ट है या कुछ फटा है, क्या हुआ है, जलजला है, सबने मुख्तलिफ राय दी। लेकिन तब पता चला जब लोग निकले बाहर, औरतें बाहर निकली रोने। পুলিশের সূত্র বলছে, শুক্রবার রাতে শ্রীনগরের স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে এই বিস্ফোরকের পরীক্ষা নিরীক্ষা করছিলেন ফরেনসিক দলের সদস্যরা। কিন্তু ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসগুলো খুব তাড়াহুড়া করে জোড়া লাগানো হয়েছিল। এগুলো নাড়াচাড়া করতে গিয়ে ফরেনসিক বিভাগ বুঝতে পারেনি যে কোনো সময় এখান থেকে বিস্ফোরণ ঘটতে পারে। On account of the voluminous nature of the recovery, this process was going on for the past 2 days. The handling was being done with extreme caution, with utmost caution by the FSL team. During this course, last night around 11:20 p.m, an accidental explosion has taken place. বিস্ফোরণের পর ঘটনাস্থলে বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে, যাদের অধিকাংশই ফরেনসিক বিভাগ ও ওই থানার কর্মকর্তা। এছাড়া শ্রীনগর প্রশাসনের 2 প্রতিনিধিও সেখানে উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে। আহতদের ভারতীয় সেনাদের বিশেষায়িত হাসপাতাল ও শের-ই কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে নেওয়া হয়েছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। আগামী 16 ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএল এর পরবর্তী আসরের নিলাম। এর আগে বিশেষ ব্যবস্থায় খেলোয়াড় বিনিময় করছে ফ্র্যাঞ্চাইজিগুলো, যার নাম দেওয়া হয়েছে আইপিএল ট্রেড। এবারে ট্রেডে বেশ কিছু বড় নাম দল পরিবর্তন করছেন, যেখানে সবচেয়ে বড় নাম রবীন্দ্র জাদেজা। চেন্নাই সুপার কিংসের হয়ে 12 মৌসুম খেলা এই অলরাউন্ডার আগামী আসরে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নামবেন। বিপরীতে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন চেন্নাইয়ে যোগ দিচ্ছেন। সানরাইজার্স হায়দ্রাবাদে খেলা মোহাম্মদ শামি আগামী মৌসুমে খেলবেন লখনৌ সুপার জায়ান্টসে। একই দলে যোগ দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অর্জুন টেন্ডুলকার। রাজস্থান থেকে বিদায় নেয়া নীতিশ রানা দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন। এছাড়াও স্যাম কুরান, শেন রাদারফোর্ডও আসন্ন মৌসুমে নতুন দলের হয়ে খেলবেন। শেষ করবো এখন দুপুর। তার আগে শিরোনাম বলে জানাবো আরো একবার। বিএনপিতে বিভেদ করে ফায়দা নিতে চায় একটি দল, মির্জা ফখরুলের অভিযোগ। বিগত 3 নির্বাচনের মতো ভোট হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ, জামায়াতের হুঁশিয়ারি।
ক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি মানার প্রতিশ্রুতি বিএনপি জামায়াতের। সোহরাওয়ার্দীতে নবুয়াত পরিষদের মহাসম্মেলন। ত্রিভুজ প্রেমের জেরে আশরাফুল খুন বলছে ডিবি পুলিশ। র্যাবের দাবি হানি ট্র্যাপ। চট্টগ্রামে 1200 টাকা পাওনা চাওয়ায় ব্যবসায়ীকে হত্যা। গাজীপুরের নারীর মরদেহ উদ্ধার। দূতাবাস না থাকার পরও মঙ্গোলিয়ায় কর্মী পাঠানোর অনুমোদন। এ পর্যন্ত 157 জন গেলেও তাদের বিষয়ে নেই কোনো তথ্য। মঙ্গোলিয়াতে আমাদের কোনো দূতাবাস নাই। মন্ত্রণালয়কে দেখেছে যে সেই জায়গায় আসলে শ্রমিকদের গিয়ে নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে। এবং মৌলভীবাজারের খাসিয়াপল্লীতে ভয়াবহ ডেঙ্গু সংক্রমণ। হাসপাতালে ভর্তি 3 শতাধিক, 2 জনের মৃত্যু। এই ছিল এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন। সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।